স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও তোমাদের সামনে আমাদের আলোচ্য বিষয় জীববিদ্যা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সেই শেষ টপিকটুকু অর্থাৎ ভাইরাস নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। তো প্রথমে আমি কনফার্ম হতে চাই আমাকে শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকমতো আমাকে একটু জানাও যারা দেখতে পাচ্ছ। আশা করি আমাকে দেখা যাচ্ছে, একটু কনফার্ম করো, কমেন্টে একটু কনফার্ম করো আমাকে দেখা যাচ্ছে কিনা। আল শাহরিয়ার ইমন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুষার খাইরুল আছে আমাদের সাথে, আফিরা মেহরিন আছে আমাদের সাথে। ওকে, যারা আছো তারা কমেন্টে তোমাদের রোল নাম্বারগুলো একটু জানিয়ে দাও, কোন সেকশন থেকে আছো এবং তোমাদের রোল নাম্বার কত। ওকে, আমরা আজকে আলোচনা করব ভাইরাস নিয়ে। ভাইরাসের যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, বোর্ডে দেখো সেগুলো আমি লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করো, খুব মনোযোগ দাও। প্রথমে আসি ভাইরাসের আবিষ্কার সম্পর্কে। গতদিন আমি শুরু করেছিলাম আবিষ্কার সম্পর্কে, আমি আবার আজকে শুরু থেকেই করতেছি। ভাইরাসের আবিষ্কার কিন্তু একক কোনো বিজ্ঞানীর কৃতিত্ব নয়, তবু একজন বিজ্ঞানীকে ভাইরাসের আবিষ্কারক হিসেবে বলা হয়ে থাকে। তো আমরা আমাদের আলোচনা শেষেই বুঝতে পারবো ভাইরাসের আবিষ্কারক হিসেবে আমরা কাকে বলবো, কিন্তু তার আগে আমরা দেখে নেই ভাইরাসের আবিষ্কারের টোটাল কাহিনীটা। প্রথমেই ভাইরাস নিয়ে, ভাইরাস গঠিত একটা রোগ নিয়ে কথা বলছিলেন বিজ্ঞানী মায়ার। তোমাদেরকে বলেছিলাম আমি বিজ্ঞানী মায়ার, তিনি ভাইরাসের যে রোগটা নিয়ে কথা বলেছিলেন সেটি ছিল ভাইরাসের ক্ষেত্রে তামাকের পাতার মোজাইক রোগ। তামাকের পাতার মধ্যে মোজাইকের মতো ছুপ ছুপ দাগযুক্ত একটা রোগ হয়ে থাকে, তামাকের পাতার মোজাইক রোগ নিয়ে প্রথম কথা বলেন বিজ্ঞানী মায়ার। তার পরবর্তীতে বিজ্ঞানী আইভানভস্কি, তোমরা একটু খেয়াল করো, বিজ্ঞানী আইভানভস্কি তিনি তামাকের পাতার এই যে মোজাইক রোগে আক্রান্ত তামাকের পাতা, এটা নিয়ে তিনি গবেষণা করেন। গবেষণা করার সময় তিনি খেয়াল করেন যে এটা নতুন ধরনের একটা উদ্ভাবন তিনি সৃষ্টি করেন, বা নতুন ধরনের একটা বিষয় তিনি লক্ষ্য করতে পারেন। সেটা হচ্ছে যে তিনি তামাকের পাতাটাকে কোনো একটা অসুস্থ অর্থাৎ মোজাইক রোগে আক্রান্ত একটা পাতাকে নিয়ে তিনি সেটাকে ছেঁচে রস তৈরি করেন। তো এই রসটাকে তিনি একটা ব্যাকটেরিয়া রোধক ছাঁকনি দ্বারা ছাঁকেন। আমি বিষয়টাকে যদি তোমাদের সাথে এইভাবে একটু বিশ্লেষণ করি, খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া রোধক ছাঁকনি, ধরে নাও। তো এই ব্যাকটেরিয়া রোধক ছাঁকনি দ্বারা তিনি ওই তামাকের পাতা, মোজাইক রোগে আক্রান্ত যে তামাকের পাতাটা, সেটাকে তিনি ছেঁচে একটা রস তৈরি করেন, একটা পরিশ্রুত তৈরি করেন। তো সহজেই বুঝতে পারতেছো, যেহেতু এটা ব্যাকটেরিয়া রোধক ছাঁকনি, তাই পরিশ্রুতটুকুর মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকবে না। তো তিনি করেন কি, এই পরিশ্রুতটা নিয়ে সুস্থ একটা পাতার মধ্যে, ধরো একটা সুস্থ তামাকের পাতা ধরে নেও আর কি, এই সুস্থ পাতার মধ্যে তিনি ঘষে দেন। দেওয়ার পর দেখা যায় যে এই সুস্থ পাতাটা কি হয়ে গেছে, মোজাইক রোগে আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ এই পাতার মধ্যেও ওই ছুপ ছুপ দাগ অর্থাৎ মোজাইক রোগটা দেখা যায়। এই থেকে তিনি একটা সিদ্ধান্ত দিলেন, বা আমরা নিজেরাই এই থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে যে এই মোজাইক রোগে আক্রান্ত পাতাটার যেই জীবাণুর জন্য এই রোগটা হয়ে থাকে, সেই জীবাণুটি বা সেই অণুজীবটি ব্যাকটেরিয়া না। যদি ব্যাকটেরিয়া হতো তাহলে ব্যাকটেরিয়া রোধক ছাঁকনিতে সে আটকে থাকতো, অর্থাৎ পরিশ্রুতের মধ্যে আসতে পারতো না এবং নতুন পাতাকে আক্রমণ করতে পারতো না। তাই এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি তামাকের মোজাইক রোগে আক্রান্ত, মোজাইক রোগের জন্য দায়ী জীবাণুটি সেটি কি নয়, ব্যাকটেরিয়া নয়, এবং ব্যাকটেরিয়ার থেকে আকারে ছোট। এই কথা কে বললেন, বিজ্ঞানী আইভানভস্কি। তাহলে প্রথম কথা বললেন কে, বিজ্ঞানী মায়ার। তিনি তামাকের পাতার মোজাইক রোগ নিয়ে, ভাইরাস গঠিত একটা রোগ এটা, তিনি কিন্তু তখনও বলেন না এটা ভাইরাস গঠিত রোগ, তিনি তখন শুধু বললেন যে এই একটা রোগ নিয়ে তিনি কথা বলেন, তামাকের পাতার মধ্যে যে রোগটা হয় এরকম ছুপ ছুপ দাগযুক্ত, তাকে আমি নাম দিলাম তামাকের পাতার মোজাইক রোগ। আইভানভস্কি বললেন যে
এই রোগের জন্য দায়ী জীবাণুটি কি নয়, একটি ব্যাকটেরিয়া নয় এবং ব্যাকটেরিয়ার চেয়ে আকারে ছোট। ওকে, তার পরবর্তীতে বিজ্ঞানী বেইজেরিং তিনি কি করলেন, তিনি এই জীবাণুটির নাম দিয়ে দিলেন টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে তামাকের মোজাইক রোগের জন্য দায়ী জীবাণুটি যে ভাইরাস, এই নামটা প্রথম বললেন কিন্তু বিজ্ঞানী বেইজেরিং। তিনি বললেন এটা টিএমভি তথা টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে ভাইরাস শব্দটি প্রথম ব্যবহার করলেন কিন্তু বিজ্ঞানী বেইজেরিং। তার পরবর্তীতে বিজ্ঞানী স্ট্যানলি, আমরা একটু নামটা দেখি, বিজ্ঞানী স্ট্যানলি তিনি কি করলেন, তিনি এই মোজাইক রোগের জন্য দায়ী যে জীবাণুটি, সেই জীবাণুটিকে পৃথক করেন। প্রথম তিনি এটাকে পৃথক করতে সমর্থ হন, কেলাসিত করেন। বোঝা গেল? তাহলে বিজ্ঞানী স্ট্যানলি কিন্তু প্রথম জীবাণুটাকে পৃথক করেন আর এই কারণে কেলাসিত করেন, আর এই কারণে তিনি কিন্তু নোবেল পুরস্কারও পান। তার পরবর্তীতে আরও দুজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানী বাউডেন, তার সাথে আরেকজন বিজ্ঞানী ছিলেন বিজ্ঞানী পিরি। এই দুইজন মিলিত হয়ে এই ভাইরাসের প্রকৃতি আলোচনা করেন, রাসায়নিক গঠন তথা রাসায়নিক প্রকৃতি সম্পর্কে আলোচনা করেন। তাহলে ধারাবাহিকতায় আর একটু আমরা এট এ গ্লেন্স দেখি আবিষ্কারের বিষয়টা। প্রথম ভাইরাস গঠিত রোগ নিয়ে কথা বলেন কে? কথা বলেন বিজ্ঞানী মায়ার। তিনি তামাকের পাতার মধ্যে মোজাইক রোগটা আবিষ্কার করেন এবং এটার নাম দেন তামাকের পাতার যে ছুপ ছুপ দাগযুক্ত যে রোগটা, পাতার মধ্যে রোগটা দেখা যায়, তিনি বলেন এটা তামাকের পাতার মোজাইক রোগ। এই মোজাইক রোগের জন্য দায়ী জীবাণুটি ব্যাকটেরিয়া না এবং ব্যাকটেরিয়ার চেয়ে আকারে ছোট। এই কথাটি কে বলেন? এই কথাটি বলেন বিজ্ঞানী আইভানোভস্কি। তার পরবর্তীতে বিজ্ঞানী বেইজেরিং এর নাম দেন টিএমভি তথা টোবাকো মোজাইক ভাইরাস। তার পরবর্তীতে বিজ্ঞানী স্ট্যানলি কি করেন, এই তামাকের পাতার মোজাইক রোগের জন্য দায়ী জীবাণুটিকে কেলাসিত করেন, স্ফটিক দানায় পরিণত করেন, পৃথক করেন। এবং তার পরবর্তীতে বিজ্ঞানী বাউডেন এবং বিজ্ঞানী পিরি তারা কি করেন, তারা এই জীবাণুটার তথা ভাইরাসের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করেন। তাহলে দেখো, ভাইরাসের আবিষ্কারটা একক কোনো বিজ্ঞানীর কৃতিত্ব আমরা বলতে পারি না, অর্থাৎ কতিপয় বিজ্ঞানীর নিরলস পরিশ্রমের মাধ্যমে এই ভাইরাসটা আবিষ্কার হয়। তবে ভাইরাসের আবিষ্কারক হিসেবে যেই বিজ্ঞানীকে এই স্বীকৃতিটা দেওয়া হয়, ক্রেডিটটা দেওয়া হয়, তিনি হচ্ছেন বিজ্ঞানী আইভানোভস্কি। তিনি কিন্তু প্রথম বলেন যে এই জীবাণুটা ব্যাকটেরিয়া না এবং ব্যাকটেরিয়ার চেয়ে আকারে ছোট, এবং পরবর্তীতে দেখা গেল হ্যাঁ এটা ব্যাকটেরিয়া ছিল না এবং এটা ব্যাকটেরিয়ার চেয়ে আকারে ছোট ছিল, যার জন্য তাকেই ভাইরাসের আবিষ্কারক বলা হয়ে থাকে। ওকে, আমরা ভাইরাসের আবিষ্কার সম্পর্কে জানলাম। আবিষ্কারের শেষ কথাটা কি বলছিলাম যে বিজ্ঞানী বাউডেন এবং বিজ্ঞানী পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি সম্পর্কে কি করেন, ব্যাখ্যা করেন। এখান থেকে আমরা পরবর্তী অংশটুকু, এই সূত্র ধরে, এই কথার সূত্র ধরে আমরা পরবর্তী অংশটুকুতে অগ্রসর হই। আচ্ছা, কি বলেন তারা বলেন যে ভাইরাস বা এই যে জীবাণুটা, এই জীবাণুটা শুধুমাত্র দুই ধরনের উপাদান দ্বারা গঠিত। তার একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে বাউডেন এবং পিরির কথা মতো আমরা জানতে পারি ভাইরাস দুইটা উপাদান দ্বারা গঠিত। তার একটা হচ্ছে প্রোটিন, মূল উপাদান দুটি থাকে, একটা প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাসের মূল দুটো উপাদান কি কি? একটা প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের মূল দুইটা উপাদান। তো খেয়াল করো, আমরা যদি ধরে নিই, এই ধরো একটা ভাইরাস ধরে নিলাম, ভাইরাস বর্তমান সময়ে ভাইরাসের নামটা শুনলেই মনে হয় যে গোলাকার, তাই না? ওই করোনা ভাইরাসের কথাই বোধহয় আমাদের চোখে বেশি চলে আসে। যাই হোক, আমি এরকম গোল আকার দিছি, তার মানে ভাইরাস সবসময় গোলাকার হবে এরকম কিন্তু নয়। ভাইরাস যে কোনো আকৃতির হতে পারে, লম্বা আকৃতি হতে পারে, ব্যাঙ্গাচি আকৃতির হতে পারে, যাই হোক বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তো আমরা এরকম দেখি যে ধরি এটা একটা ভাইরাস, এই ভাইরাসের বাইরের যে আবরণটা থাকে সেটা হচ্ছে তার প্রোটিনের আবরণ। তাহলে ভাইরাসের বাইরের আবরণটা কিসের আবরণ? ভাইরাসের বাইরের আবরণটা হচ্ছে প্রোটিনের আবরণ। প্রোটিনের আবরণ। ভাইরাসের এই প্রোটিনের বাইরের যে প্রোটিনের আবরণটা আছে, এই প্রোটিনের আবরণটাকে বলা হয় ক্যাপসিড। কি বলা হয়? ক্যাপসিড। মনোযোগ দাও।
তাহলে আমরা পেয়ে গেলাম ভাইরাসের বাইরের যে আবরণটা গঠিত হয় প্রোটিন দ্বারা, এই তথ্যটি, এই প্রোটিন এর নামটা কি বললাম আমরা? ক্যাপসিড। এইবার চলে আসি, ওই যে ভাইরাসের আরেকটা উপাদান আছে কি যেন? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডটা থাকে অভ্যন্তরে। এখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএও থাকতে পারে অথবা আরএনএও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড। তাহলে বলো, এই নিউক্লিক অ্যাসিড কি দুই ধরনের আমরা জানি, হয় এখানে ডিএনএ থাকবে, না হয় কি আরএনএ থাকবে। মনোযোগ দাও, আবার অ্যাট এ গ্ল্যান্স আর একবার বলি, মনোযোগ দাও। কি বললাম? ভাইরাস দুইটা উপাদান দ্বারা গঠিত, একটা প্রোটিন আর একটা কি বললাম? নিউক্লিক অ্যাসিড। তো প্রোটিন কোনটা? ভাইরাসের বাইরের যে আবরণটা থাকে সেটা হচ্ছে ভাইরাসের প্রোটিনের আবরণ। এই প্রোটিনের আবরণকে আমরা কি নাম বলেছি যেন? ক্যাপসিড। এই ক্যাপসিডের এক একটা একককে, অর্থাৎ এই যে প্রোটিনের যে এককটা, গাঠনিক এককটা, ক্ষুদ্র ক্ষুদ্র একক, এই ক্ষেত্রে এই ক্যাপসিডের গাঠনিক এককটাকে ক্যাপসোমিয়ার বলে। ক্যাপসোমিয়ার। তাহলে আমরা আরেকটা নাম পেয়ে গেলাম। প্রশ্ন আসতে পারে ক্যাপসোমিয়ার কি? তাহলে বলো ক্যাপসোমিয়ার কি? ক্যাপসোমিয়ার হচ্ছে ক্যাপসিডের একক, সহজ কথা। ওকে। আর অপর দিকে দেখলাম অভ্যন্তরে থাকে কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসেবে এই যে বললাম, হয় ডিএনএ থাকবে, না হয় কি থাকবে? আরএনএ থাকবে। মনে রাখতে হবে, ভাইরাসে কখনোই ডিএনএ এবং আরএনএ একত্রে থাকে না। অর্থাৎ কোনো ভাইরাসে ডিএনএ থাকলে সেখানে আরএনএ থাকবে না, কোনো ভাইরাসে আরএনএ থাকলে সেখানে ডিএনএ থাকবে না। তাহলে নিউক্লিক অ্যাসিড হিসেবে কি পাওয়া যাচ্ছে? হয় ডিএনএ পাওয়া যাচ্ছে, না হয় কি আরএনএ পাওয়া যাচ্ছে। ওকে। যে সমস্ত ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে তাদেরকে বলা হয় ডিএনএ ভাইরাস। যে সমস্ত ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে তাদেরকে বলা হয় আরএনএ ভাইরাস। তাহলে এখানে ভাইরাসের দুইটা প্রকার পেয়ে গেলাম, একটা ডিএনএ ভাইরাস আর একটা আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসগুলো সাধারণত প্রাণী দেহে রোগ সৃষ্টি করে থাকে, আর আরএনএ ভাইরাসগুলো সাধারণত উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে থাকে। দেখো, যে কথার উপরে জোর দিতে হবে সেটা হচ্ছে সাধারণত, তার মানে এর ব্যতিক্রমও কিন্তু হতে পারে। যেমন বর্তমান সময়ের বহুল আলোচিত যে ভাইরাসটি, নাম কি যেন? করোনা ভাইরাস। দেখো, এটাও কিন্তু আরএনএ ভাইরাস, অর্থাৎ এর মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে কিন্তু আরএনএ আছে, কিন্তু তারপরেও রোগ সৃষ্টি করতেছে কার মধ্যে? মানুষের মধ্যে, কোনো উদ্ভিদের মধ্যে কিন্তু নয়। যেমন আবার ধরো তুমি এইচআইভি নাম নিশ্চয়ই শুনছি আমরা, কোন রোগ সৃষ্টি করে? এইডস রোগ সৃষ্টি করে, তাই তো? এই এইচআইভির মধ্যেও কিন্তু নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। তাহলে আমি বললাম যে আরএনএ উদ্ভিদের রোগ সৃষ্টি করে, আরএনএ ভাইরাসগুলো উদ্ভিদের রোগ সৃষ্টি করে থাকে, তার মানে তার ব্যতিক্রমও আছে, তাই না? ওকে। তাহলে আবার একটু খেয়াল করো, এই ডিএনএ ভাইরাসগুলো কার রোগ সৃষ্টি করে বললাম? ডিএনএ ভাইরাসগুলো সাধারণত প্রাণী দেহের রোগ সৃষ্টি করে, আরএনএ ভাইরাসগুলো সাধারণত উদ্ভিদ দেহের রোগ সৃষ্টি করে থাকে। তবে এর ব্যতিক্রমও দেখা যায়। উদ্ভিদ দেহের রোগ সৃষ্টিকারী ভাইরাসকে উদ্ভিদ ভাইরাস বলে, প্রাণী দেহের রোগ সৃষ্টিকারী ভাইরাসকে প্রাণী ভাইরাস বলে। ক্লিয়ার? তাহলে ভাইরাসের গঠনগত দিক থেকে আমরা কি দেখলাম? তার দুইটা উপাদান থাকে, দুইটা উপাদানের মধ্যে একটা প্রোটিন আর একটা নিউক্লিক অ্যাসিড। প্রোটিন বাইরের আবরণটি, একে কি বলা হয়? ক্যাপসিড। এর এক একটা এককে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। ওকে। আর অভ্যন্তরে থাকে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসেবে হয় ডিএনএ থাকতে পারে, না হয় কি আরএনএ থাকতে পারে। তবে কোনো কোনো ভাইরাসে এই ক্যাপসিডের বাইরের দিকে কি দেখা যায়? দেখা যায় যে এর বাইরের দিকে আরও একটা আবরণ দেখা যায়, সেটা লিপিড বা প্রোটিনের সমন্বয়ে গঠিত হতে পারে, তাকে এনভেলপ বলে। এনভেলপ। সব ভাইরাসে কিন্তু নয়, কিছু কিছু ভাইরাসের মধ্যে আমরা কি দেখতে পাই? যে এই ক্যাপসিডের আবরণের বাইরের দিকে একটা লিপোপ্রোটিন সমন্বয়ে গঠিত একটা স্তর দেখতে পাই, এটা হচ্ছে তার এনভেলপ। এই গেল ভাইরাসের গঠন সম্পর্কে আমরা জানলাম। এখন যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভাইরাসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, ভাইরাসের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। ভাইরাস একটা মিস্টেরিয়াস অণুজীব, মানে একটা রহস্যজনক অণুজীব আমার কাছে মনে হয়। কেন? এই ভাইরাস একাধারে জীবের ন্যায় আচরণ করে, আবার সে জড় পদার্থের ন্যায় আচরণও করে। বুঝতে পারছো কিনা কথাটা? আবার বলতেছি, ভাইরাস একাধারে জীবের ন্যায় আচরণ করে, আবার সে জড় পদার্থের ন্যায় আচরণ করে। অর্থাৎ ভাইরাসের মধ্যে জীবীয় বৈশিষ্ট্যও দেখা যায়, ভাইরাসের মধ্যে জড় বৈশিষ্ট্যও দেখা যায়। তাহলে আমরা এক এক করে ভাইরাসের এই দুই ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য।
ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যদি বলি, যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইরাস কি কি দ্বারা গঠিত, তোমরা কিন্তু নিশ্চয়ই বলে ফেলবা ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে জানো? ডিএনএ এবং আরএনএ। এই যে ভাইরাসের মধ্যে ডিএনএ এবং আরএনএ রয়েছে, এই ডিএনএ এবং আরএনএ থাকা কি একটা জীবের বৈশিষ্ট্য নয়? অবশ্যই একটা জীবের বৈশিষ্ট্য। তাহলে ভাইরাসের মধ্যে কি দেখা যাচ্ছে বলো? ডিএনএ এবং আরএনএ। এই ডিএনএ এবং আরএনএ কি থাকা মানে কি বোঝাচ্ছে? ভাইরাস একটা জীব। ওকে, এর পরবর্তীতে যে ব্যাপারটা দেখবো আমরা জীবীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে মিউটেশন ঘটে। কি ঘটে বললাম? একটা শব্দ বললাম আমি, মিউটেশন ঘটতে দেখা যায়। কেউ একজন বলো দেখি আমাকে, মিউটেশন জিনিসটা কি? আমরা এটা প্রথম অধ্যায়ে পড়ার কথা। কমেন্টে বলতে পারো কেউ যদি জেনে থাকো যে মিউটেশন জিনিসটা কি। দ্রুত বলো, আমি কমেন্ট থেকে পড়ে নিব। যাই হোক, আমার সাথে যারা আছো তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, যদি এই মুহূর্তে না বলতে পারো আমি বলে দিচ্ছি মিউটেশন জিনিসটা কি। বাংলা হচ্ছে প্রকরণ, অর্থাৎ ডিএনএ বা জিনের স্থায়ী পরিবর্তনটাকে বলা হয় মিউটেশন। তাহলে কার ক্ষেত্রে মিউটেশন দেখা যাচ্ছে? ভাইরাসের ক্ষেত্রে মিউটেশন দেখা যাচ্ছে। তাহলে মিউটেশন দেখতে পারা এটা কোন ধরনের বৈশিষ্ট্য? অবভিয়াসলি এটা একটা জীবীয় বৈশিষ্ট্য ভাইরাসের ক্ষেত্রে। আচ্ছা, ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে নিশ্চয়ই কোনো জড় পদার্থ কি করতে পারে না? সংখ্যা বৃদ্ধি করতে পারে না। যারা আমার সাথে এই মুহূর্তে আসো, হাতে ফোন আছে অথবা যারা ল্যাপটপে আসো, জড় পদার্থ এরা কি সংখ্যা বৃদ্ধি করতে পারে কখনো? তোমার মোবাইলটা কি আরেকটা মোবাইল তৈরি করতে পারতেছে? না। তার মানে সংখ্যা বৃদ্ধি করতে পারা এটা জীবের বৈশিষ্ট্য। তাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি ভাইরাস হচ্ছে একটি জীব। ওকে, ভাইরাসের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ভাইরাস হোস্ট স্পেসিফিক, মানে পোষক সুনির্দিষ্ট। তার মানে ভাইরাস পোষককে চিনতে পারে। এই যে পোষককে চিনে নেওয়ার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা কার রয়েছে? ভাইরাসের রয়েছে। যেহেতু এই ক্ষমতা রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি ভাইরাস একটা জীব। এইবার আসি, ভাইরাস এটা আবার পোষক দেহের অভ্যন্তরে কিন্তু শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি করতে পারে। পোষক দেহের বাইরে যখন থাকে সে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে কিন্তু, অর্থাৎ জীবিত পোষকের বাইরে যদি থাকে তখনই সে একদম একটা নিষ্ক্রিয় পদার্থের মতো আচরণ করে থাকে। তাহলে ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে আমরা একটু দেখে নেই। তাহলে এখন যেটা দেখবো আমরা ভাইরাসের জড় বৈশিষ্ট্য। জড় বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যদি আবার তোমাকে জিজ্ঞেস করি, বলো দেখি ভাইরাস কি কি দ্বারা গঠিত? বলো, যারা আমার সাথে আছো তারা একটু বলে ফেলো ঝটপট, ভাইরাস কি কি দ্বারা, মূল উপাদান কি কি? দেখি তোমরা কি মনোযোগের সাথে আছো কিনা, দ্রুত কমেন্টে জানাও। ভাইরাসের গঠনগত মূল উপাদান দুইটি কি কি? আচ্ছা, খেয়াল করো, ভাইরাসের গঠনগত মূল উপাদান কিন্তু দুইটা বললাম, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ওকে, তাহলে দেখো তো, প্রোটিন এটা কি একটা রাসায়নিক পদার্থ নয়? আবার নিউক্লিক অ্যাসিড এটাও কিন্তু রাসায়নিক পদার্থ। তার মানে আমরা দেখতে পাচ্ছি ভাইরাসের গঠনগত উপাদানের মধ্যে শুধুমাত্র রাসায়নিক পদার্থ দেখা যাচ্ছে। একটা আমরা যদি জীব বলতে চাই, তাহলে জীব দেহের গাঠনিক একক বলি আমরা কোষ। ভাইরাসের মধ্যে কিন্তু আমরা সেই কোষীয় উপাদানগুলো দেখতে পাই না। যেমন একটা কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকবে, প্লাজমা মেমব্রেন যেটা বা কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকবে, সেটা ভাইরাসে দেখতে পাই না। কোষীয় উপাদানগুলো, অর্থাৎ তুমি যদি এটা প্রকৃত কোষ বলো অথবা আদি কোষ বলো, কোষ বলতেই তার মধ্যে কোষীয় অঙ্গাণু থাকে। যেমন আদি কোষের মধ্যে রাইবোজোম থাকে, ভাইরাসে কিন্তু রাইবোজোমও দেখা যায় না, অর্থাৎ ভাইরাসের মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু, কোষীয় উপাদান দেখা যায় না। তাই কিন্তু ভাইরাসকে কিন্তু আবার অকোষীয় বলা হয়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু ভাইরাসের মধ্যে কোনো কোষীয় উপাদানই দেখা যাচ্ছে না, জীবের গঠনগত গাঠনিক এককটাই দেখা যাচ্ছে না, সেই দৃষ্টিকোণ থেকে আমরা ভাইরাসকে কি বলতে পারি? জড় পদার্থ বলতে পারি। বোঝা গেল, একটা জড় পদার্থ। দেখো, ভাইরাসের ক্ষেত্রে তার খাদ্য গ্রহণ করতে হয় না। জীব মানেই কিন্তু তাকে খাদ্য গ্রহণ করতে হয়। তাহলে ভাইরাস কি করতেছে না? সে খাদ্য গ্রহণ করতেছে না। তার মানে আমরা সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি ভাইরাস একটা জড় পদার্থ। ভাইরাস
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর মধ্যে কোনো রকম বিপাকীয় এনজাইম নেই। জীব মানে তার মধ্যে বিপাক ক্রিয়া চলবে এবং সেখানে বিপাকীয় এনজাইম থাকবে। ভাইরাসে কখনো কোনো বিপাকীয় এনজাইম থাকে না। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি ভাইরাস একটা কি জড় পদার্থ। ওকে, আবার দেখো ভাইরাসের যে দুটো উপাদান নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, এদেরকে যদি পৃথক করে দীর্ঘদিন আলাদা করে রাখা যায়, দীর্ঘদিনের ব্যবধানে যদি আবার এদেরকে একসাথে একত্রিত করে রাখা যায়, দেখা যায় সে আবার পোষক দেহের ভিতরে কিসের নিয়ে আচরণ শুরু করে, সে পোষক দেহের ভিতরে আবার জীবের মতো আচরণ শুরু করে দেয়। এটা কিন্তু কোনো জীবের ক্ষেত্রেই সম্ভব নয়। ওকে, ভাইরাসের জড় পদার্থগুলোর মধ্যে, জড় বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর কখনো দৈহিক বৃদ্ধি ঘটে না। যদি তুমি এক কোষে একটা জীবের কথাও বলো, তাহলে তার সেই একটা কোষ যে আছে সেই কোষটা কিন্তু কি হওয়ার কথা, বড় হয়। যখন সে কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে কোষটাও কিন্তু আকারে বড় হয়। আর বহুকোষী জীবের ক্ষেত্রে তার দৈহিক বৃদ্ধি ঘটেই, কিন্তু ভাইরাসে কখনোই তার দৈহিক বৃদ্ধি ঘটতে দেখা যায় না। তার দৈহিক বৃদ্ধি ঘটতে দেখা যায় না, এটা কিন্তু একটা জড় বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায়। তার মানে দেখা যাচ্ছে ভাইরাসের মধ্যে আমরা দুই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই, জীব বৈশিষ্ট্য দেখতে পাই, জীবীয় বৈশিষ্ট্য দেখতে পাই, আবার কি জড় বৈশিষ্ট্যও দেখতে পাই। এই জন্য ভাইরাসকে জীব এবং জড়ের মধ্যবর্তী বা জীব এবং জড়ের সেতুবন্ধ বলা হয়, বা মধ্যবর্তী কোনো একটা বস্তু বলা হয়ে থাকে। এই জন্য বিজ্ঞানী অ্যান্ড্রু লোভ একটা কথা বলছেন, ভাইরাস ইজ এ ভাইরাস, মানে ভাইরাস হচ্ছে ভাইরাসই। ঠিক আছে, অ্যান্ড্রু লোভের মূল কথাটা ছিল ভাইরাস ইজ এ ভাইরাস, ইট ইজ নাইদার এ লিভিং অর্গানিজম নর এ নন লিভিং কেমিক্যাল, সামথিং বিটুইন অ্যান্ড বিটুইক্সট। অর্থাৎ ভাইরাস ভাইরাসই, এটা কোনো জীবীয় বস্তুও নয়, এটা কোনো জড় রাসায়নিক পদার্থও নয়, এটা জীব এবং জড়ের মধ্যবর্তী কোনো একটা অবস্থা। ওকে, এই গেল ভাইরাসের জীবীয় এবং জড় বৈশিষ্ট্য সম্পর্কিত আলোচনা। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাস কিভাবে তার সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে থাকে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি দেখতে পাই। তার একটাকে বলা হচ্ছে লাইটিক চক্র, মনোযোগ দিও একটু, একটাকে বলা হচ্ছে লাইটিক চক্র, আরটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তাহলে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই বলো, দুইটা প্রক্রিয়া দেখতে পাই, দুইটা পদ্ধতি দেখতে পাই। তার একটাকে বলতেছি আমরা লাইটিক চক্র, আরটাকে বলতেছি আমরা লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র, লাইটিক শব্দটা আসছে লাইসিস শব্দ থেকে। লাইসিস মানে ভাঙা, ভাঙন। অর্থাৎ ভাইরাস যদি তার সংখ্যা বৃদ্ধি করে অবশ্যই সে একটা পোষক কোষের অভ্যন্তরে কি করবে, তার সংখ্যা বৃদ্ধি করবে, জীবিত পোষক কোষের অভ্যন্তরে। কারণ পোষক কোষের বাইরে সে জড় পদার্থের নিয়ে আচরণ করে, তার মানে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে হলে অবশ্যই তার একটা জীবিত পোষক কোষ লাগবে। তাহলে সেই জীবিত পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করার পর সেই ভাইরাসটি যদি সেই জীবিত পোষক কোষের কোষটাকে বিগলিত করে ফেলে, কোষটাকে ভেঙে ফেলে, পোষক দেহটাকে বিগলিত করে ফেলে, তখন সেই চক্রটাকে বলা হচ্ছে লাইটিক চক্র। যে চক্রের মাধ্যমে সে সংখ্যা বৃদ্ধি করলো সেই চক্রটাকে বলা হচ্ছে লাইটিক চক্র। আর লাইসোজেনিক চক্র হচ্ছে যদি ভাইরাস কোনো পোষক কোষের ভিতরে সংখ্যা বৃদ্ধি করে, কিন্তু সংখ্যা বৃদ্ধি করার পর যদি সেই পোষক কোষের কোনো রকম ক্ষতি সাধন না করে, তখন সেই চক্রটাকে বলা হয় লাইসোজেনিক চক্র। প্রথমে আমরা লাইটিক চক্র নিয়ে আলোচনা করব। তাহলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? প্রথমেই লাইটিক চক্র, মনোযোগ দিও। এই লাইটিক চক্র সম্পন্ন করে অনেকগুলো ভাইরাস আছে, তার মধ্যে লাইটিক চক্রটা সম্পন্ন করে এরকম একটা ভাইরাস হচ্ছে T2 ফাজ ভাইরাস। T2 ফাজ ভাইরাস, এই ফাজ শব্দটার সাথে তোমাদের পরিচয় আছে কিনা? ফাজ, এটার অর্থ বক্ষণ করা, টু ইট, বক্ষণ করা, খেয়ে ফেলা। অর্থাৎ যে সমস্ত ভাইরাসগুলো, ধরো কোনো একটা ভাইরাস ব্যাকটেরিয়ার অভ্যন্তরে অবস্থান করলো, সেই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে ফেললো, ধ্বংস করে ফেললো, তখন সেই ভাইরাসটাকে বলবো আমরা ব্যাকটেরিওফাজ। তো এইরকম একটা ফাজ ভাইরাস হচ্ছে T2 ফাজ ভাইরাস। এই T2 ফাজ ভাইরাসকে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে দেখা যায়। তাহলে T2 ফাজ ভাইরাসে কিভাবে সে লাইটিক চক্রের মাধ্যমে, T2 ফাজ ভাইরাসটি কিভাবে লাইটিক চক্র সম্পন্ন করার মাধ্যমে সে সংখ্যা বৃদ্ধি করে, সেই প্রক্রিয়াটা আমরা এখন দেখব।
তো এই যে মাত্রই বললাম যে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করতে গেলে অবশ্যই কি লাগবে, তার পোষক দেহ লাগবে, জীবিত পোষক কোষ লাগবে। তো টিটু ফাস ভাইরাস এটি যেই জীবিত পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে সেই জীবিত পোষক কোষটি মানে পোষক হিসেবে ব্যবহার করে সে যাকে, সেটা হচ্ছে ইকুলি ব্যাকটেরিয়া। ইকুলি ব্যাকটেরিয়া বা ইকুলাই ব্যাকটেরিয়া বলে থাকি আমরা। এই ইকুলি বা ইকুলাই ব্যাকটেরিয়ার অভ্যন্তরে এই টিটু ফাস ভাইরাসটি কি করে, তার সংখ্যা বৃদ্ধি করে থাকে। কোন চক্রের মাধ্যমে? লাইটিক চক্রের মাধ্যমে। এখন আমরা টিটু ফাস ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটা দেখার আগে অবশ্যই আমাকে কি করতে হবে, টিটু ফাস ভাইরাসের গঠন সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা সংক্ষেপে এই টিটু ফাস ভাইরাসের গঠন সম্পর্কে একটু জেনে নিই, তাহলে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটা জানতে আমাদের সুবিধা হবে। টিটু ফাস ভাইরাস এর দেহটি দুইটা অংশে বিভক্ত থাকে। তার একটা হচ্ছে ষড়ভুজাকৃতির এরকম একটা মাথা থাকে, আর দণ্ডাকার এরকম একটা লেজ থাকে। এই লেজের শেষের দিকে এরকম একটা বেস প্লেট থাকে। বেস প্লেটের মধ্যে কিছু তোমার এরকম কাটার মতো অংশ দেখা যায়, যেগুলোকে আমরা স্পাইক বলবো। স্পাইক মানেই কাটা। এরকম কিছু অংশ দেখতে পাই, আর একে ঘিরে কতগুলো স্পর্শক তন্তু থাকে। এরকম স্পর্শক তন্তু দেখা যায়। খেয়াল করো। এবং এই ষড়ভুজাকৃতির মাথা আর এই দণ্ডাকার যে তার লেজ আছে, এর সংযোগস্থলে এরকম চাকতি, এটা কি চাকতির মতো থাকে, আমি এটা লম্বচ্ছেদ দেখতেছি আমরা। তো এই চাকতি সদৃশ যে গঠনটা এখানে থাকে সংযোগস্থলে, একে কলার বলে। তো যাই হোক, এতক্ষণ যেটা আঁকাইলাম আমরা ভাইরাসের কোন অংশটুকু, অবশ্যই বাইরের অংশটুকু, বাইরের আবরণটা। ভাইরাসের বাইরের আবরণটাকে যেন কি বলা হয়, শুরুতেই বলেছি কিন্তু, হ্যাঁ, ভাইরাসের বাইরের এই আবরণটাকে বলা হয় ক্যাপসিড। তার মানে তার আরেকটা উপাদান থাকবে, কি থাকবে, নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের মধ্যে এই টিটু ফাস ভাইরাসের মধ্যে যেই নিউক্লিক অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে ডিএনএ। তার মানে টিটু ফাস ভাইরাস একটা কি ভাইরাস হবে বলো, একটা ডিএনএ ভাইরাস হবে। এই হচ্ছে টিটু ফাস ভাইরাসের সংক্ষেপে আমি দৈহিক গঠনটা বলে নিলাম আমরা আমাদের লাইটিক চক্রটা বোঝার সুবিধার্থে। তাহলে টিটু ফাস ভাইরাসের দেহটা অ্যাট এ গ্লেন্স আমি আরেকবার বলতেছি, এর দেহটাকে দুইটা অংশে ভাগ করে নেওয়া যায়। একটা ষড়ভুজাকৃতির মাথা, আর একটা হচ্ছে দণ্ডাকার লেজ। লেজের পাদদেশে যেই অংশটা দেখতে পাই তাকে বলতেছি আমরা বেস প্লেট। বেস প্লেটের মধ্যে যেই কণ্টকিত অংশ দেখা যাচ্ছে স্পাইক, আর একে ঘিরে আছে কি স্পর্শক তন্তু। এই ষড়ভুজাকৃতির মাথা এবং লেজের সংযোগস্থলে দেখা যায় কলার, এবং ষড়ভুজাকৃতির মাথাটার অভ্যন্তরে দ্বিসূত্রক একটা ডিএনএ থাকে। ক্লিয়ার? এই হচ্ছে টিটু ফাস ভাইরাসের গঠন। এখন আমরা চলে যাব কিসের মধ্যে যেন, তার সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে, অর্থাৎ যেই চক্রটা সম্পন্ন করবে লাইটিক চক্র, এই লাইটিক চক্রে চলে যাব। খেয়াল করো, তাহলে সে কার অভ্যন্তরে যেন লাইটিক চক্রটা সম্পন্ন করে, সে ইকুলাই ব্যাকটেরিয়াকে এখানে পোষক দেহ হিসেবে ব্যবহার করে। তো আমরা ধরে নিই এটি একটি ইকুলি ব্যাকটেরিয়া, ধরে নিই। ব্যাকটেরিয়াতে মূল যে ডিএনএ থাকে নিশ্চয়ই মনে আছে, এই মূল ডিএনএটাকে আমরা বলে থাকি কি যেন বলো, ক্রোমোজোমাল ডিএনএ। আমরা কিন্তু ব্যাকটেরিয়া পড়তে গিয়ে এটা পড়েছি যে ব্যাকটেরিয়াতে মূল যে ডিএনএটা থাকে তাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল ডিএনএ। এই ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও কিন্তু ইকুলি ব্যাকটেরিয়াতে ক্ষুদ্র চক্রাকার আরেকটা ডিএনএ থাকে যাকে বলা হচ্ছে প্লাজমিড। তার আরও উপাদান আছে, আমরা আসলে যেটুক বুঝতে হবে তার উপর ভিত্তি করে একটু পড়ে নিই। ওকে, এখন দেখো প্রথমে যেটা হবে, টিটু ফাস ভাইরাসটাকে কি করতে হবে, এই ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসতে হবে। তা সংস্পর্শে আসলে প্রথমে এর কোষ প্রাচীরটাকে, ধরো এই হচ্ছে, ধরে নাও টিটু ফাস ভাইরাস, সে তার স্পর্শক তন্তু দ্বারা এই ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে, ইকুলি ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে, সে কোষ প্রাচীরের সাথে যুক্ত হলো, স্পর্শ করলো, সংযুক্ত হয়ে গেল। এবার তার অভ্যন্তরে জানি কি থাকে, দ্বিসূত্রক ডিএনএ থাকে। খেয়াল করো, করে কি এর ভিতরে যদি সে প্রবেশ করতে চায়
তাহলে তাকে এখানে কি করতে হবে, একটা ছিদ্র তৈরি করতে হবে কোষ প্রাচীরে। তো এই টিটুফাস ভাইরাস কোষ প্রাচীরের মধ্যে একটা ছিদ্র তৈরি করে, কিভাবে করে? এই যে তার লেজ আছে, লেজের মধ্যে এক প্রকার এনজাইম আছে, তার নাম হচ্ছে লাইসোজাইম এনজাইম। লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইমের সহায়তায় সে এই কোষ প্রাচীরের মধ্যে একটা কি তৈরি করে, ছিদ্র তৈরি করে। এই ছিদ্রের মধ্য দিয়ে সে করে কি, তার ডিএনএটাকে ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে প্রবেশ করা। খেয়াল করো, তাহলে তার প্রোটিনের যে আবরণটা আছে, প্রোটিনের যে কোডটা আছে, সেটা কোথায় রয়ে গেল? সেটা বাইরেই রয়ে গেল। তাহলে শুধুমাত্র কি প্রবেশ করলো? প্রবেশ করলো ডিএনএ। কার ডিএনএ বলো? ভাইরাসের ডিএনএ টুক শুধু ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে প্রবেশ করলো। ওকে, সহজভাবে চিন্তা করবা একটু পড়াটাকে। তো ভিতরে প্রবেশ করে ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়া কোষের ভিতরে প্রবেশ করেই সে করে কি, ব্যাকটেরিয়ার যে মূল ডিএনএ আছে তাকে নিষ্ক্রিয় করে দেয়। তাহলে আমরা জানি কোনো একটা কোষের অভ্যন্তরে তার যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে তার ডিএনএ। তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএকে যদি সে নিষ্ক্রিয় করে দেয়, এখন ব্যাকটেরিয়া কোষের ভিতরের কার্যাবলী সম্পন্ন হবে কার নির্দেশনা অনুযায়ী? অবশ্যই ভাইরাসের ডিএনএটার নির্দেশনা অনুযায়ী। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে ভাইরাসের ডিএনএ, যেহেতু এটা একটা ডিএনএ, ডিএনএর কি ঘটে? প্রতিলিপন ঘটে। তাহলে সে এখানে রেপ্লিকেশন ঘটাবে। রেপ্লিকেশন ঘটিয়ে দেখা যায় প্রায় 100 থেকে 300 এরকম ডিএনএ তৈরি করে ফেলে। প্রায় এরকম ডিএনএ তৈরি করবে সে। কতগুলো আমি এক সূত্রকভাবে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। এরকম 100 থেকে 300 হবে ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে, 100 থেকে 300 এরকম ডিএনএ তৈরি করে ফেলে। ওকে, এখন দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। তার মধ্যে কোষীয় অঙ্গাণু হিসেবে কি থাকবে? রাইবোজোম থাকবে। আমরা জানি আদিকোষের মধ্যে রাইবোজোম ব্যতীত অন্যান্য কোষীয় অঙ্গাণু অনুপস্থিত থাকে, তার মানে রাইবোজোম থাকবে। আমরা প্রথম অধ্যায়ে পড়েছি রাইবোজোমকে কিন্তু প্রোটিন তৈরির কারখানা বলা হয়ে থাকে। তার মানে রাইবোজোমের মধ্যে কি তৈরি হয়? প্রোটিন গঠিত হয়, প্রোটিন সংশ্লেষিত হয়। তার মানে এখানে প্রোটিন সংশ্লেষিত হবে ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে। বলো দেখি, ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে যে প্রোটিন সংশ্লেষিত হবে, প্রোটিন তৈরি হবে, সে প্রোটিনটা কার নির্দেশনা অনুযায়ী হবে? অবশ্যই, যেহেতু ব্যাকটেরিয়ার কোষের ডিএনএটা নিষ্ক্রিয়, অবশ্যই ভাইরাসের যে ডিএনএ আছে তার নির্দেশনা অনুযায়ী তার অভ্যন্তরে কি উৎপন্ন হবে বলো? প্রোটিন তৈরি উৎপন্ন হবে, প্রোটিন সংশ্লেষিত হবে। তাহলে প্রোটিন সংশ্লেষিত হবে অবশ্যই এই যে টিটুফাস ভাইরাস আছে তার যে প্রোটিনের আবরণ আছে তার অনুরূপ। তো এখানে দেখা যায় পৃথক পৃথকভাবে সে প্রোটিন তৈরি করে। এই ষড়ভুজাকৃতির মাথা এরকম, দণ্ডাকার লেজ এরকম, এরকম বেস প্লেট তৈরি করে আলাদাভাবে, স্পর্শক তন্তু তৈরি করে আলাদাভাবে। বোঝা গেল নিশ্চয়ই? তার মানে দাঁড়াচ্ছে এর অভ্যন্তরে, ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে সে প্রোটিন তৈরি করবে ভাইরাসের প্রোটিনের আবরণের অনুরূপ। কি কি ছিল ভাইরাসের প্রোটিনের আবরণে? ষড়ভুজাকৃতির মাথা, এরকম আলাদাভাবে মাথা তৈরি করবে, আলাদাভাবে এরকম দণ্ডাকার কি তৈরি করবে? লেজ তৈরি করবে, স্পর্শক তন্তু তৈরি করবে। এইগুলোও তৈরি করে সে 100 থেকে 300। তাহলে প্রত্যেকটা এই ডিএনএ সূত্র এইগুলো প্রবেশ করে গিয়ে হচ্ছে কোথায়? ভাইরাসের যে যে ষড়ভুজাকৃতির মাথা সদৃশ যে প্রোটিন আবরণটা তৈরি হলো তার অভ্যন্তরে। তার সাথে গিয়ে যুক্ত হয় এই দণ্ডাকার লেজ, তার সাথে যুক্ত হয় বেস প্লেট, তার সাথে যুক্ত হয় এই স্পর্শক তন্তু। তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো দেখি? এরকম কি তৈরি হয়ে গেল? টিটুফাস ভাইরাস তৈরি হয়ে গেল। কতগুলো তৈরি হবে? হ্যাঁ, অবশ্যই তৈরি হবে সেখানে 100 থেকে 300। আমি কি কথা বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। তাহলে ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে কি করে ফেললো? তার সংখ্যা বৃদ্ধি, অপত্য তৈরি করে ফেললো। কতগুলা তৈরি করে ফেললো? প্রায় 100 থেকে 300টি। তাহলে এই টিটুফাস ভাইরাস যে তৈরি হয়ে গেল ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে, তাই অনেকগুলো। এরা করে কি? এই ব্যাকটেরিয়া কোষের যে প্রাচীর আছে, কোষটাকে বিগলিত করে এই ভাইরাসগুলো বাইরে বের হয়ে আসে।
তাহলে দেখো সংখ্যা বৃদ্ধির পরে সে পোষক কোষকে কি করে দিল, সে পোষক কোষটাকে বিগলিত করে ফেললো, নষ্ট করে ফেললো, ধ্বংস করে ফেললো। এই জন্য এই চক্রটাকে বলা হয় কি চক্র? লাইটিক চক্র। তাহলে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কোন চক্রটা পড়লাম? হ্যাঁ, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা লাইটিক চক্রটা পড়ে ফেললাম। আশা করি বুঝতে পারছো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে একটু জানাও আমাকে, আমি দেখে নিই একটু। যদি প্রশ্ন থাকে, না থাকলে আমি পরবর্তী অংশটা সংখ্যা বৃদ্ধির পরে 3টা বিষয় আছে, ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন, এই সম্পর্কে একটু আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলো। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে বলো দেখি। লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে অবভিয়াসলি এই যে এই ক্ষেত্রে আমরা পোষক কোষকে বিগলিত হতে দেখলাম, তো এখানে দেখা যাবে যে পোষক কোষ কি হবে না, বিগলিত না হয়েই তার সংখ্যা বৃদ্ধিটা করতে থাকবে। এটাও আমরা একটু দেখে নেই। অনেকেই আমার সাথে আছে, রেসপন্স পাচ্ছি। যাই হোক, অনেকেই তখন আনসার করেছিলে। তুষার ইসলাম খায়রুল, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, আমি যে প্রশ্নটা অনেক আগে করেছিলাম সেই প্রশ্নটার উত্তর দিয়েছিলে, ধন্যবাদ তোমাকে। আল শাহরিয়ার ইমন, তুমি প্রশ্নের উত্তর করেছো, তোমাকেও ধন্যবাদ। খালিদ হাসান সরকার আছো, সেও বেশ কয়েকটি প্রশ্ন করেছিলাম, তার উত্তর দিয়েছ আমাদের সাথে। এখন যদি এই মুহূর্তে কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি পরবর্তী অংশটুকুতে যাচ্ছি, যে অংশটুকুর মধ্যে আমরা দেখব মুস্তাকিম, তুমি কি লিখেছো? তোমার কথা কিন্তু আমি বুঝি নাই, আবার বলো দেখি। ওকে, আচ্ছা, লাইটিক চক্রটা যদি তোমরা বুঝে থাকো, আমি একটু সংক্ষেপে লাইসোজেনিক চক্রটাও তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। লাইসোজেনিক চক্রটা সেই ক্ষেত্রে ল্যামডা ফাস ভাইরাসকে, দেখো আমরা যেমন একটা ভাইরাসের নাম বললাম T2 ফাস ভাইরাস, এরকম আরেকটা ভাইরাস ল্যামডা ফাস ভাইরাস, ল্যামডা ফাস ভাইরাস। এই চিহ্নটা বোধহয় তোমরা ব্যবহার করো ফিজিক্সে, তাই না? বাংলা লিখলে ল্যামডা ফাস ভাইরাস। এই ল্যামডা ফাস ভাইরাসের ক্ষেত্রেও আমরা কি দেখতে পাই? লাইসোজেনিক চক্রটা সম্পন্ন করতে দেখতে পাই, যে ল্যামডা ফাস ভাইরাসটা লাইসোজেনিক চক্র সম্পন্ন করার মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি করে থাকে। আমরা ল্যামডা ফাস ভাইরাসটা কিভাবে সংখ্যা বৃদ্ধিটা করে থাকে সেই প্রক্রিয়াটা এখন একটু দেখব। ল্যামডা ফাস ভাইরাসটা দেখতে অনেকটা T2 ফাস ভাইরাসের মতোই, সেও ইকুলি ব্যাকটেরিয়ার অভ্যন্তরে সে তার সংখ্যা বৃদ্ধিটা করে থাকে। তাহলে দেখো একটু, এই যদি হয়ে থাকে ইকুলি ব্যাকটেরিয়া, তাহলে সেই আগের মতোই তার কোষ প্রাচীরের সংস্পর্শে চলে আসবে ল্যামডা ফাস ভাইরাস। এটাও সেই T2 ফাস ভাইরাসের মতো সরভুজাকৃতির মাথা, আর এরকম দণ্ডাকার কি দেখতে পাই? লেজ দেখতে পাই, তবে লেজের অগ্রভাগটা সুচালু, এরকম সুচালু দেখতে পাই। তো যাই হোক, এর অভ্যন্তরে দ্বিসূত্রক ডিএনএ থাকে। এখন দেখো ইকুলি ব্যাকটেরিয়ার অভ্যন্তরে যেই মূল ডিএনএটা, যাকে আমরা ক্রোমোজোমাল ডিএনএ বলতেছি, তাছাড়াও তার মধ্যে কি থাকে? প্লাজমিড থাকে। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝে যাচ্ছ। এইবার দেখো, এই কোষ প্রাচীরের মধ্যে সে একটা ছিদ্র তৈরি করবে। কি দ্বারা? সে লাইসোজাইম এনজাইম দ্বারা সে ছিদ্রটা তৈরি করবে। এই ছিদ্র তৈরির প্রক্রিয়াটাকে কিন্তু ড্রিলিং বলা হয়। এটা একটু জেনে নাও, কি বলা হয়? ড্রিলিং। আর এই ড্রিলিং এর জন্য T2 ফাস ভাইরাস, আগে যখন দেখে আসলাম আমরা, এই T2 ফাস ভাইরাস 6 মিনিট সময় নেয়। এই তথ্যটা একটু মনে রাখো, যে এই যে ভাইরাস লাইসোজাইম এনজাইম দ্বারা ব্যাকটেরিয়ার প্রাচীরে যে ছিদ্রটা তৈরি করে, এই ছিদ্রটা তৈরি করতে সময় লাগে 6 মিনিট। ছিদ্র তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় ড্রিলিং। তো যাই হোক, এখন তোমার এই ছিদ্রটা যখন তৈরি করলো, কি হবে? এই ডিএনএটা, কার ডিএনএ? ভাইরাসের ডিএনএটা প্রবেশ করবে কোথায়?
ব্যাকটেরিয়ার কোষের অভ্যন্তরে। এবার সে ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে প্রবেশ করে সে, আগেরবার আমরা কি দেখলাম, টিটোফাস ভাইরাসের ডিএনএটা আগেরবার কি করতে দেখেছিলাম বলো তো দেখি। আগেরবার আমরা দেখেছিলাম এই ক্রোমোজোমাল ডিএনএ, যেটা মূল ডিএনএ ব্যাকটেরিয়ার যে ডিএনএ, তাকে নিষ্ক্রিয় করে দিতে। এইবার সে তাকে নিষ্ক্রিয় করে না, না করে সে মূল ডিএনএর সাথে যুক্ত হয়ে যায়। বুঝতে পারছো কিনা? তাহলে তার একটা নির্দিষ্ট অংশকে কেটে, নিউক্লিয়াস এনজাইম দ্বারা কাটে, দেখো একটু, এই এনজাইম দ্বারা কেটে তার সাথে গিয়ে যুক্ত হয়ে যায়। কার সাথে যুক্ত হয়ে গেল বলো তো দেখি? এই, তাহলে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার যেই ক্রোমোজোমাল ডিএনএ আছে তার সাথে গিয়ে যুক্ত হয়ে গেল। তা দেখো তো এখন, তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএটা কি এখন শুধুমাত্র ব্যাকটেরিয়ার ডিএনএ? না, তার সাথে যুক্ত আছে ভাইরাসের ডিএনএ। বা ভাইরাসের ডিএনএটা কি শুধুমাত্র ভাইরাসের ডিএনএ? না, তার সাথে যুক্ত আছে কি ব্যাকটেরিয়ার ডিএনএ। এরকম ভাইরাসের ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়ার ডিএনএটাকে বলা হয় প্রোফাজ। কি বলা হয় বললাম, বলো? প্রোফাজ। এই প্রোফাজ, এখন দেখো আমি ব্যাকটেরিয়ার, তোমাদের আগের ক্লাসে ব্যাকটেরিয়ার কি করতে দেখাইছিলাম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব মনোযোগ দাও, তার সংখ্যা বৃদ্ধি, ব্যাকটেরিয়ারও কিন্তু বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি দেখেছিলাম আমরা বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ায়। তাহলে এই ব্যাকটেরিয়াটা যদি বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সে তার সংখ্যা বৃদ্ধি করে, তাহলে কি হবে বলো দেখি? এই প্রোফাজেরও কি হবে? সংখ্যা বৃদ্ধি হবে। তাহলে ইকুলি ব্যাকটেরিয়া সে বাইনারি ফিশন প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি করতেছে, সাথে সাথে প্রোফাজেরও কি হচ্ছে? সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তার মানে দাঁড়াচ্ছে ভাইরাসেরও এখানে ভাইরাসের ডিএনএ আছে, ডিএনএ অংশটুকুরও কিন্তু সংখ্যা বৃদ্ধি করতেছে। তবে এই ক্ষেত্রে সে পোষক কোষটাকে বিগলিত করে বের হয়ে আসতেছে না। তবে সে চাইলে এবার কি করতে পারে? লাইটিক চক্রে প্রবেশ করতে পারে। কিভাবে? সে পৃথক হয়ে যাবে, সে আবার সে ওই আগের মতো প্রোটিন সংশ্লেষ করবে, আবার সে অপত্য তৈরি করবে। এই ব্যাকটেরিয়ার ঝিল্লিটাকে বিগলিত করে, কোষটাকে বিগলিত করে বাইরে সে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ লাইসোজেনিক চক্র থেকে সে কোথায় প্রবেশ করতে পারে? লাইটিক চক্রে প্রবেশ করতে পারে। তবে মনে রাখতে হবে, লাইসোজেনিক চক্র থেকে লাইটিক চক্রে প্রবেশ করতে পারলেও লাইটিক চক্র থেকে কখনোই লাইসোজেনিক চক্রে প্রবেশ করা যায় না। ফাইন, তাহলে আমরা সংক্ষেপে লাইসোজেনিক চক্রটাও কিন্তু সহজেই বুঝে ফেললাম। তাহলে এই ক্ষেত্রে কি হয়? ভাইরাসের ডিএনএটার সংখ্যা বৃদ্ধি ঘটে, তবে এই সংখ্যা বৃদ্ধি করার সময় পোষক কোষের কোনো রকম ক্ষতি সাধিত হয় না। এই গেল আমাদের ভাইরাসের লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র সম্পর্কিত আলোচনা। তো অর্থাৎ ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা আমরা পড়ে ফেললাম। এখন ভাইরাসের এখানে কয়েকটা শব্দ আছে, ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন। এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদেরকে একটু আলোচনা করব। মনে হয় ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি টপিকটা শেষ করে দিতে চাচ্ছি আজকে, একটু অপেক্ষা করো। কি বোরিং লাগতেছে? তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো। আমি জাহিন আব্দুল্লাহ, ওর প্রশ্নটা ছিল হচ্ছে, স্যার সম্পূর্ণ চক্রটা কি একটি চিত্রের মাধ্যমে দেখাবো? হ্যাঁ, সম্পূর্ণ চক্রটা একটা চিত্রের মাধ্যমে পরপর আমি যেটা দেখাইছি এখানে বোর্ডে মুছে ফেলছি, তার সাথে দেখায় ফেলছি আর কি, সহজ করার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে। তো তোমরা ধাপ বাই ধাপ একটা চক্র আকারে দেবা আর কি। ধন্যবাদ জাহিন আব্দুল্লাহ। আরও কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। ওকে, ঠিক আছে। আল শাহরিয়ার ইমন, তোমার প্রশ্নটা হচ্ছে, স্যার পোষক দেহ হিসেবে কি ইকুলি থাকবে? না, পোষক দেহ হিসেবে অ্যাকচুয়ালি আমরা যে দুইটা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দেখলাম, একটা লাইটিক চক্র দেখলাম টি2 ফাস করে, আর লাইসোজেনিক চক্র দেখলাম ল্যামডা ফাস করে। এই দুইজনের ক্ষেত্রে তারা পোষক কোষ হিসেবে ব্যবহার করে কি? কাকে? ব্যাকটেরিয়াকে। তো পোষক কোষ হিসেবে সবসময় যদি ব্যাকটেরিয়াই থাকতো, তাহলে বর্তমান সময়ের এই মহামারীটা কিন্তু শুরু হইতো না। তুমি কি বুঝতে পারছো কিনা? তার মানে ভাইরাসের ক্ষেত্রে পোষক কোষ হিসেবে এক এক ভাইরাসে
এক এক ভাইরাসের ক্ষেত্রে এক একটা পোষক, ওই যে বলছিলাম শুরুতেই ভাইরাসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে এরা পোষক সুনির্দিষ্ট, অর্থাৎ এদের পোষকগুলো নির্দিষ্ট করা থাকে। যেমন করোনা ভাইরাস কাকে আক্রমণ করতেছে? আমাদেরকে, যার জন্য যে আজকে অনলাইন ক্লাস, নাহলে তোমাদের সাথে ক্লাসরুমেই দেখা হতো। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো তুমি। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, যদি না থাকে তাহলে আমি পরবর্তী অংশটুকুর মধ্যে চলে যাব। আচ্ছা, ওকে, তাহলে একটু খেয়াল করো, আমরা যে তিনটা শব্দ আছে ভিরিয়ন, ভিরোয়েট আর প্রিয়ন, এই সম্পর্কে একটু জেনে ফেলি। বলো, ভাইরাস কি দ্বারা গঠিত? ভাইরাস গঠিত হচ্ছে ওই যে মূল উপাদান, কি যেন? মূল উপাদান হচ্ছে তার প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। এটা একটু মাথায় রাখো। যদি কোনো একটা ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দুইটাই আছে এবং সে যদি রোগ সংক্রমণে সক্ষম হয়, সেই রকম সম্পূর্ণ একটা ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। শব্দ পেয়ে গেলাম একটা, ভিরিয়ন। কাকে বলবো বলো? যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এবং রোগ সংক্রমণে সক্ষম সম্পূর্ণ ভাইরাসটাকে বলা হচ্ছে ভিরিয়ন। এখন প্রশ্ন হতে পারে, স্যার যদি সে রোগ সংক্রমণ করতে না পারে তখন তাকে কি বলবো? তখন তাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিও ক্যাপসিড, মনোযোগ দিও। তাহলে রোগ সংক্রমণে অক্ষম যে ভাইরাসগুলো, তাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। আর যদি রোগ সে সংক্রমণ করতে পারে তখন তাকে বলবো কি আমরা? ভিরিয়ন। এবার আসো, পরবর্তী যে শব্দটা আছে কি যেন? ভিরোয়েট। মনোযোগ দাও, ভিরোয়েট কোনটাকে বলবো আমরা? ভিরোয়েট হচ্ছে এই ক্ষেত্রে ভাইরাসের প্রোটিন আবরণটা থাকবে না, যদি শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকবে আরএনএ। কি থাকবে? আরএনএ। তা যদি কোনো ভাইরাসে কি না থাকে বলো? প্রোটিন না থাকে, প্রোটিনের আবরণ না থাকে, থাকবে কি? নিউক্লিক অ্যাসিড। এবং নিউক্লিক অ্যাসিড হিসেবে শুধু থাকবে কি? আরএনএ। তখন সেই এবং এই আরএনএ খণ্ডটা কি করবে? ভাইরাসের ন্যায় রোগ সৃষ্টিতে সক্ষম হবে, তখন তাকে বলবো আমরা ভিরোয়েট। এবার আসি প্রিয়ন সম্পর্কে। প্রিয়ন হচ্ছে এই ক্ষেত্রে তার নিউক্লিক অ্যাসিড থাকবে না, শুধুমাত্র প্রোটিনের আবরণ থাকবে। এটাকে বলা হচ্ছে ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ। এই প্রোটিন আবরণটাই যদি কি করে? রোগ সৃষ্টি করতে পারে ভাইরাসের মতো, তখন তাকে বলবো আমরা প্রিয়ন। এই প্রিয়ন ভাইরাস অপেক্ষা 100 গুণ ছোট হয়ে থাকে। এটা কিন্তু জীবদেহের মধ্যে, প্রাণী দেহের মধ্যে স্নায়বিক রোগ সৃষ্টি করে থাকে। এটা মনোযোগ দিও। তাহলে প্রিয়ন জীবদেহে কি ধরনের রোগ সৃষ্টি করে? স্নায়বিক রোগ সৃষ্টি করে থাকে। এই প্রিয়ন আবিষ্কারের একটা মজার কাহিনী আছে। আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আজকে আর বলা হয়তো বা সম্ভব হচ্ছে না, কোনোদিন সুযোগ হলে বলে নিব নে। এই প্রিয়নের আবিষ্কার সম্পর্কে লম্বা একটা মজার একটা কাহিনী আছে আর কি। প্রিয়নটা আবিষ্কার হয়, একটু ক্লু দিয়েই দেই, তোমাদের অনেকের হয়তো বা আগ্রহ তৈরি হতে পারে। এটা একটা সময় একটা ফোর নামক একটা জনগোষ্ঠী ছিল। এদের সৎকারের সময়, মৃতদেহ সৎকারের সময় একটা রেওয়াজ ছিল, একটা রীতি ছিল। মৃতদেহকে সম্মান প্রদর্শনের জন্য ওরা করতো কি? মৃতদেহের মস্তিষ্কটাকে শেষকৃত্য অনুষ্ঠানে তারা এটাকে খাবার হিসেবে ব্যবহার করত। তো শুনতে কেমন অবাক লাগছে? তো ওই থেকেই কিন্তু এই স্নায়বিক রোগটা ব্যাপক আকার ধারণ করে, সেখান থেকে প্রিয়ন আবিষ্কার হয় পরবর্তীতে। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত পরবর্তী একটা সময় বলবো। মনে রাখবা শুধু, প্রিয়ন প্রাণীদেহের মধ্যে কী ধরনের রোগ সৃষ্টি করে? স্নায়বিক রোগ সৃষ্টি করে থাকে। তো ভাইরাস যে চ্যাপ্টারটা, আমাদের যে চতুর্থ অধ্যায়ে যে চ্যাপ্টারটা ছিল, আমি উল্টা দিক থেকে পড়ে আসছিলাম। তোমাদের ম্যালেরিয়ার পরজীবী পড়ালাম, ব্যাকটেরিয়া পড়ালাম, আজকে ভাইরাস সম্পর্কে দীর্ঘ একটা আলোচনা করলাম। তারপরও ভাইরাস থেকে কিছু অংশ রয়ে গেল। কি রয়ে গেল? ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। আশা করি নিজেরা পড়ে নিলেই পারবে, এটা আর আমার আলোচনার দরকার নাই। ভাইরাস গঠিত 3টা রোগ তোমাদের পড়তে হবে। যেমন ব্যাকটেরিয়া গঠিত 2টা রোগ তোমাদের পড়তে হয়েছিল, ভাইরাস গঠিত তোমাদের 3টা রোগ পড়তে হবে। একটা হচ্ছে পেপের রিং স্পট, আর একটা হচ্ছে হ্যাপাটাইটিস, আর একটা রোগ হচ্ছে ডেঙ্গু জ্বর। এই 3টা সম্পর্কে তোমাদের, 3টা রোগ সম্পর্কে তোমাদের জানা থাকতে হবে। এই ক্ষেত্রে ভাইরাসের নাম, এক্ষেত্রে রোগের লক্ষণ কারণ হিসেবে তো ভাইরাস আছেই, সেই ভাইরাসের নাম, রোগের লক্ষণ এবং এই রোগের প্রতিকার সম্পর্কে তোমরা নিজেরা পড়ে নিবা।
পরবর্তীতে নতুন একটা চ্যাপ্টার নিয়ে, নতুন একটা অধ্যায় নিয়ে, নতুনভাবে তোমাদের সামনে চলে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।